চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে বাংলা ভাষা নিয়ে 7 দিনের একটি কর্মশালার আয়োজন করা হয়। ভাষা বিষয়ক এই কর্মশালার শিরোনাম ছিল প্রয়োগের বাংলা, ব্যবহারের বাংলা। বাংলা ভাষা প্রতিনিয়ত বদলাচ্ছে, নিত্য নতুন শব্দ বাংলা ভাষায় আসছে, পাল্টে যাচ্ছে উপস্থাপন প্রয়োগ রীতি। কিন্তু কতটা, কিভাবে পাল্টাচ্ছে, আগামী দিনে বাংলা ভাষার রূপ কি হতে পারে, সেসব নিয়েই ছিল এই কর্মশালা। উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য অনুষদের অধ্যক্ষ অধ্যাপক অসীমানন্দ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, সমস্ত ভাষার বিবর্তনের মতোই বাংলা ভাষারও বিবর্তন হয়ে চলেছে। ভাষায় বিবর্তন আমরা দেখতে পাই ভোটের সময়ে, রাজনীতিবিদদের ভাষণে, আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অঞ্চলের ভাষার প্রায়োগিক নমুনাও দেখতে পাই এবং বাংলা ভাষার নানা রূপ আমরা এরই মধ্যে দিয়ে যেগুলো পাই, যে বৈচিত্র্যতা পাই, এই কর্মশালায় সেগুলো আলোচিত হবে, যার মাধ্যমে বাংলা ভাষাভাষী প্রতিটি মানুষ বর্তমান সময়ে বাংলা ভাষার একটি রূপ চিনতে ও জানতে পারবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের প্রাক্তন অধ্যাপক মিনা দাঁ জানালেন, মানুষের বাচন বিচ্যুতি হয়। এই বাচন বিচ্যুতির সংশোধনের জন্য আমাদের দরকার হয় ক্লিনিক্যাল লিঙ্গুইস্টদের অথবা স্পিচ প্যাথোলজিস্টদের। এই ক্লিনিক্যাল লিঙ্গুইস্টিক্সের তত্ত্ব এই বাচন বিচ্যুতি সংশোধনের কাজে কিভাবে ব্যবহার করা হবে ক্লিনিকে, সেই নিয়ে কাজ করা হয়। আসলে ক্লিনিক্যাল লিঙ্গুইস্টিক্সের একটি টিম থাকে, সেই টিমে শুধু লিঙ্গুইস্ট থাকেন না, অডিওলজিস্ট থাকেন, পেডিয়াট্রিশিয়ান থাকেন, ইএনটি স্পেশালিস্ট থাকেন, আরো অনেকে মিলে এই টিমটি হয় এবং এই টিমটি পুরো একসঙ্গে কাজ করে। আর বাচন বিচ্যুতি হতে পারে মানুষের নানা কারণে, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়ে মস্তিষ্কে আঘাত লেগেছে, সেই জন্যে বাচন বিচ্যুতি হয়েছে, অথবা হয়তো সেরিব্রাল স্ট্রোক হয়েছে এবং স্ট্রোকটা এমন জায়গায় হয়েছে যেখান যে মস্তিষ্কের যে অংশটি কথা বলা বা ভাষাকে নিয়ন্ত্রণ করে সেই জায়গায়, তখন বাচন বিচ্যুতি দেখা যায়। আবার কখনো কখনো দেখা যায় যে বিভিন্ন অঙ্গে কোনো ত্রুটি আছে, তখন বাচন বিচ্যুতি হচ্ছে। আবার দেখা যায় বয়সজনিত কারণে মানুষ যখন একটু কানে কম শোনে, তখন বাচন বিচ্যুতি হয়। তাছাড়া দেখা যায় যে কোনো ত্রুটি নেই অঙ্গগত, কিন্তু তা সত্ত্বেও বাচন বিচ্যুতি রয়েছে, যেটা আমাদের খুব পরিচিত জিনিস তোতলামি। এইসব সারাবার জন্যে ক্লিনিক্যাল লিঙ্গুইস্টিক্সের দরকার হয় এবং এর ক্লিনিক্যাল লিঙ্গুইস্টিক্সের চর্চা হয়। বাংলা বিভাগের ভাষাতত্ত্বের অধ্যাপক সুখেন বিশ্বাসের কথায় জানা গেল, বাংলা ভাষা কি ক্রমশ অবক্ষয়ের পথে নাকি সমৃদ্ধির দিকে, এই নিয়ে বুদ্ধিজীবীদের মধ্যে তর্কের শেষ নেই। আমরা যখন রাজনৈতিক সমাবেশ দেখি অথবা টিন এজারদের মধ্যে বিভিন্ন কথোপকথন শুনি, তখন মনে হয় বাংলা ভাষা গোল্লায় গেছে। আবার যখন দেখি বাংলা ভাষাকে কেন্দ্র করে ভাষা প্রযুক্তি, ফরেন্সিক ভাষাবিজ্ঞান, ক্লিনিক্যাল ভাষাবিজ্ঞান ইত্যাদি সৃষ্টি হচ্ছে, তখন মনে হয় বাংলা ভাষা শ্রীবৃদ্ধির দিকে যাচ্ছে। এই যে 7 দিনের কর্মশালা,
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অন্তর্গত এই কর্মশালা থেকে যে জিনিসটা উঠে আসছে সেটি হলো নিত্য নতুন শব্দ যেগুলো প্রতিনিয়ত বাংলা ভাষায় ঘা দিচ্ছে, সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যেই একটি অভিধান তৈরির পরিকল্পনা করেছি এবং সেটির কাজ অনেকটা এগিয়েছে। পাশাপাশি ভাষার প্রযুক্তিগত যে সমস্ত দিক রয়েছে সেই দিককে ছাত্রছাত্রী তথা ভাষাবিজ্ঞানের গবেষকদের কাছে তুলে ধরছি, তারা যাতে শ্রীবৃদ্ধির দিকটাকে সামনে রেখে নিত্য নতুন গবেষণাপত্র তৈরি করতে পারে। শুধু তাই নয়, ভাষার যে নান্দনিকতা, সেই নান্দনিকতাকে তার কাব্যের মধ্যে, তার লেখার মধ্যে, তার গবেষণার মধ্যে ফুটিয়ে তুলতে পারে, সেটি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। কর্মশালার সূচনা হয় একটি কবিতা দিয়ে। এই কবিতায় সুরারোপ করে সঙ্গীত পরিবেশন করেন বাংলা বিভাগের গবেষকরা। ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবদান অবহেলা করি। হে বঙ্গ, হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ। বাংলা বিভাগের প্রধান অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায় বললেন, এ তো চিরকালের কথা যে ভাষা মানুষের ভাব প্রকাশের মাধ্যম। এখন এই ভাব প্রকাশের উপরেই তো অনেক কিছু নির্ভর করে। একটি বাক্য এমন ভাবে বলা হলো যে আমার খুব রাগ হয়ে গেল, আমার সেই বাক্যটাই হয়তো খুব একটা আমার মনোপুত নয়, কিন্তু এমন ভাবে বলা হলো যে বাক্যটি আমার ভালো লেগে গেল। একই বাক্য বলার উপর মানুষের মানুষের সম্পর্ক যেমন তৈরি হয়, তেমনি তার বলার ভঙ্গির উপরে নির্ভর করে মানুষের মানুষের দূরত্ব কিন্তু তৈরি হয়ে যায়। অর্থাৎ ভাষাকে বলতেও শিখতে হয়। আমরা এই ওয়ার্কশপে সেইটি যেন শিখে নিতে পারি। আবার এই যে এক একটি প্রজন্ম আসছে, সেই প্রজন্ম অনুযায়ী, পরিবেশ অনুযায়ী প্রত্যেক দিন ভাষা তার রং বদল করছে। নদী যেমন করে বাঁক বদল করে, ভাষারও তো তেমন বদল হয়। সেই বদলগুলো আমাদের চিনতে হয়, জানতে হয়, তার সঙ্গে নিজেদেরকে যুক্তও করতে হয়, না হলে আবার অবশ্যই পিছিয়েও পড়তে হয়। এই সবটুকু শেখার জন্যই আমাদের এই আয়োজন, ভাষা প্রয়োগে, ভাষা ব্যবহার। কর্মশালায় 197 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের অধ্যাপক সুনন্দন কুমার সেন জানালেন, দৈনন্দিন জীবনের প্রয়োগের ক্ষেত্রেও বড় কথা হচ্ছে যে ফরেনসিক লিঙ্গুইস্টিক্স হচ্ছে ভাষা বিজ্ঞানের এমন একটা ফলিত দিক যেখানে আমরা ভাষার যে কোনো নিদর্শন, সেটা লক্ষ্য হতে পারে, কথ্য হতে পারে, সেই নিদর্শনগুলোকে বিশ্লেষণ করব কিসের উদ্দেশ্যে? অপরাধমূলক কাজকর্মকে সমাধানের উদ্দেশ্যে। অর্থাৎ এটা হচ্ছে যে আমরা যেমন ধরুন কোনো যখন অপরাধ হয়, ফরেনসিক সায়েন্স কি করে? কোনো একটা দেশলাই কাঠি কি কোনো একটা বোতাম কি কোনো একটা ছোট্ট কংক্রিট অবজেক্টকে কাজে লাগিয়ে অপরাধকে ধরার চেষ্টা করে। কিন্তু ভাষাকে যদি আমরা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট ধরি, এখন বলছি যে এই অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টটাকেও কিন্তু আমরা কংক্রিট এভিডেন্স হিসেবে ব্যবহার করতে পারি কোনো অপরাধীকে চিহ্নিতকরণের ক্ষেত্রে, অপরাধকে ধরার ক্ষেত্রে। বিশেষ করে কোন ধরনের, যেমন ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো সুইসাইড নোটকে হোমিসাইড নোট বলে চালিয়ে দেওয়া হয়েছে, মানে কোনো হোমিসাইডকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অর্থাৎ অ্যাকচুয়ালি যেটাকে আমরা সুইসাইড নোট ভাবছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত সুইসাইড নোট নয়, সে সুইসাইড করেনি, তাকে খুন করা হয়েছে। কেন? তার কারণ হচ্ছে যে প্রকৃত সুইসাইড নোটের যে বৈশিষ্ট্য, যে প্রকৃত সুইসাইড করেছে তার ভাষার যে নিজস্ব চরিত্র আছে, যে সুইসাইড করেনি তাকে যে লেখানো যদি হয় তাহলে সেটা কিন্তু আলাদা। অর্থাৎ আমি বলতে চাইছি যে সাধারণ অপরাধের ক্ষেত্রে এই ধরনের ভাষাও ভবিষ্যতে একটা বড় বাহন হতে পারে, যে বাহনের মধ্যে দিয়ে আমরা অপরাধীকে চিহ্নিত করতে পারি। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে প্রতিটা মানুষের আঙ্গুলের ছাপ যেমন স্বতন্ত্র, আঙ্গুলের ছাপ থেকে যেমন অপরাধকে চিহ্নিত করা হয় অপরাধীকে, তেমনি প্রতিটি ব্যক্তি বিশেষের ভাষার ব্যবহারের মধ্যেও কোনো না কোনো বৈশিষ্ট্য লুকিয়ে আছে। স্টাইলিস্টিক্সের কথা আপনারা সবাই জানেন, সেই স্টাইলিস্টিক্স থেকে স্টাইলোমেট্রি এসছে,
ফরেন্সিক লিঙ্গুইস্টিক্সে। সেইখান থেকেও কিন্তু আমরা ব্যক্তি বিশেষকে খুঁজে পেতে পারি এবং অপরাধীকে চিহ্নিতকরণের ক্ষেত্রে সাহায্য করতে পারি। ভবিষ্যতের এর কিন্তু বড় কাজের সম্ভাবনা রয়ে গেছে। বিশিষ্ট সাহিত্যিক সিজার বাগচি বললেন, বাংলা ভাষা ক্রমশ খুব পাল্টে যাচ্ছে, নতুন নতুন শব্দ আসছে, লেখার ভঙ্গিমা পাল্টে গেছে। আগে যেভাবে বাংলা লেখা হতো এখন সেভাবে লেখা হচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলা ভাষা, বিশেষ করে বাংলা লেখা ক্রমশ ইমেজ নির্ভর হয়ে গেছে, মানে শব্দ দিয়ে ছবি আঁকার চেষ্টা করছে, কারণ এটা ইমেজেরই যুগ। এখন ছবির যুগ এসে গেছে, সবকিছুতেই একটা ছবি থাকছে। আমরা যারা সোশ্যাল মিডিয়া তারা দেখতে পাই যে প্রচুর ছবি আপলোড হচ্ছে, নিজের ছবি, লোকে ছবি তুলে পোস্ট করছে। সেই সমস্ত কিছু সাহিত্যের ভাষা এবং যে লেখালেখির ভাষা সেখানে চলে আসছে। এই যে বদলটা, তাতে নতুন শব্দ আসছে, তার ধরন পাল্টাচ্ছে, এইসব নিয়েই আজকের আমার বক্তব্য ছিল। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ভাষাতত্ত্বের অধ্যাপক নীলাদ্রি শেখর দাস বললেন, ভাষা প্রযুক্তি কিভাবে সাধারণ মানুষের কাজে লাগে তার একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেন। ধরা যাক কোনো একজন বাঙালি, তিনি বাংলা পড়তে পারেন না, লিখতেও জানেন না। সেক্ষেত্রে আমার প্রযুক্তি কিভাবে তাকে সাহায্য করে। তো তার যদি একটা মোবাইল ফোন থাকে এবং তিনি যদি মনে করেন বাংলা ভাষাটা শিখতে এবং লিখতে পড়তে শিখবেন, তাহলে আমরা প্রযুক্তির মাধ্যমে তাকে শিখিয়ে দিতে পারবো। মানে প্রযুক্তি সরাসরি তাকে শিখিয়ে দেবে কিভাবে প্রতিটি বর্ণকে লিখতে হবে, কিভাবে সেগুলোকে উচ্চারণ করতে হবে, কিভাবে সেগুলো শব্দ তৈরি করার বেলায় ব্যবহার করতে হবে, কিভাবে সেভাবে সঠিক উচ্চারণ করতে পারবেন এবং তার অর্থটা কি, এরকম প্রতিটি বিষয়, তার উচ্চারণ, তার ব্যবহার, তার গঠন এবং তিনি সেভাবে কিভাবে কাজে লাগাতে পারবেন, এগুলো সবগুলোই শেখাবো। কেবলমাত্র গ্রাফিক ডিজাইন দিয়ে নয়, তার সঙ্গে আমরা অডিও ভিজুয়াল যে সাপোর্ট বা টেকনোলজি সেটাকেও কাজে লাগিয়ে, যাতে করে একজন সাধারণ মানুষ সামগ্রিকভাবে শিখতে পারেন এবং জানতে পারেন এবং ব্যবহার করতে পারেন এবং তার নিজের জীবনের প্রতিদিনের কাজে এই তথ্য এবং জ্ঞান কাজে লাগাতে পারেন। তার জন্য সর্বতোভাবে ভাষা প্রযুক্তি কাজ করছে। কর্মশালার শেষ দিনে বিশিষ্ট সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায় বললেন, প্রয়োগের বাংলা তার একটা বড় জিনিস হচ্ছে এটা সাহিত্যে কেমন প্রয়োগ হচ্ছে। সেই সাহিত্য মানে যেটা সৃষ্টিশীল সাহিত্য, এই প্রয়োগের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার ভাবতে হয়। সেটা হচ্ছে যে লেখাটা লিখছি সেটা কোন সময়ের জীবনের ওপরে লেখা। যেমন আমার যেটা একটা বড় উপন্যাস, সেটা হচ্ছে ধনপতির সিংহল যাত্রা। এটা মোটামুটি 16 শতকের কথা। আমি যখন এই উপন্যাসটা লিখতে যাচ্ছি, আমাকে প্রথম থেকেই সচেতন হতে হচ্ছে এর মধ্যে যেন একটাও না ইংরেজি শব্দ ঢুকে পড়ে, কারণ সেই সময়ে তো আর ইংরেজি শব্দ আসেনি, কারণ ইংরেজিটাও আসেনি। আর যদি কোনো চরিত্র অন্যভাবে আসতো সেটা অন্য প্রশ্ন, কিন্তু আমার এখানে সেটা আসেনি। তাই আমি একবারে ইংরেজি বর্জিত একটা উপন্যাস এখানে রয়েছে ভাষার দিক থেকে। আর একটা বিষয় হচ্ছে অনেক শব্দ আমরা এখন যা বলি তা কিন্তু 16 শতকে বলা হতো না বা 17 শতকে বলা হতো না। এই যে শব্দগুলো, আমাকে সচেতন থাকতে হয়েছে যে সেই সময় যে শব্দটা ব্যবহার হতো আমি যেন সেটাই ব্যবহার করি। সেই জন্য আমার অনেক রসাল শব্দটা আমি সেখানে নিয়ে এসেছি। যেমন সেখানে লক্ষ্য করা যাবে যে আমি বিভিন্ন ফলের নামের ক্ষেত্রে তৎকালীন শব্দটাই ব্যবহার করেছি, আমি কান্ডার ব্যবহার করেছি, আমি নানা শব্দের ক্ষেত্রে ডিঙা ব্যবহার করেছি, কারণ তখন তো আর জাহাজ ব্যবহার হতো না, তখন তো ডিঙাই শব্দটা ব্যবহার হতো। কাজেই সব সময়ই মনে রাখতে হয় যে উপন্যাস লিখতে গেলে আমি যেমন হরপার্বতী কথা যখন লিখছি, তখন তো আমার এই পরিবেশটা তো একটা পুরাণের কথা, সেই একটা মিথকে আমি ব্যবহার করছি। কাজে আমাকে দেখতে হচ্ছে সেই সময়টাকে বারবার। আর এই যে কৈলাস পর্বত, এই যে হিমালয় পর্বত, এখানে যে ফুল, এখানে যে পাখি, সেগুলো সেই নামগুলোই আসছে। সেটা কিন্তু আমার এখানে কাক পাখি নয়, এগুলো আমাকে সবসময় সেই জায়গাটা মনে রাখতে হচ্ছে। ক্যামেরা চলছে